নমস্কার। আজকে একটা লেকচার আমিও দিই। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড লেকচার দিচ্ছেন না এদিকে ওদিকে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নর্মালি লেকচার দেওয়াটা একটা স্বভাব, ঢাল নেই তরোয়াল নেই ফাঁপা লেকচার দেওয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বভাব। আজকে ময়ূক রঞ্জন ঘোষও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা লেকচার দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি শুনুন, আপনি বুঝুন প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটি অক্ষর। আপনি পারলে আপনার বাড়িতে যদি কোনো ব্ল্যাকবোর্ড থাকে বা কোনো পেন পেপার থাকে সেগুলো লিখে রাখুন। এই লেকচারটা দেওয়ার আগে ময়ূকেরও কিছু লেকচার শোনা আপনার কর্তব্য বলে মনে হয়। আপনি আচরি ধর্ম অন্যরে শেখাও, আপনি আচরি ধর্ম অন্যরে বা পরেরে শেখাও। এর মানেটা কি? এর মানেটা ময়ূকের স্টাইলে বলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লেকচার মারার আগে নিজে প্র্যাকটিস করো যে জিনিসগুলো তুমি লেকচার মারছো। অর্থাৎ তুমি অন্য রাজ্য বা দেশ নিয়ে লেকচারবাজি করার আগে নিজে প্র্যাকটিস করো তোমার পিসি বা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার আমলে কি করেছো তোমরা, কি ধরনের কুৎসিত দুর্নীতি, মানুষ পেটানো, মানুষ খুন করা, চাকরি প্রার্থী একের পর এক রাস্তায় বসে আছে, এই সমস্ত কিছুর যে কালচারটা তোমরা শুরু করেছিলে, এটা মানুষের কাছে শ্বেতপত্র প্রকাশ করার জন্য দাবি তোলো। বলো যে হাত জোর করে আমরা বলছি আমরা এই 13, 14, 15 বছরে যা করেছি সেটা ভুল করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে লেকচার মারছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সংসদে নিজের রাজ্যের শিক্ষায় সমস্ত কিছু লাটে উঠিয়ে দিয়ে, লাটে তুলে দিয়ে দিল্লিতে কি করতে হবে, দেশে কি করতে হবে, নিট নিয়ে কি করতে হবে, এই সমস্ত কিছু নিয়ে লেকচার করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্য থেকে আসেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে ফুটানি মারত, 200টা পুলিশ, 400টা লোক লস্কর, 50টা গাড়ি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ফুটানিগুলো মারত, সেই রাজ্যে একজন অন ডিউটি ডাক্তার, নিট পরীক্ষা বা জয়েন্ট পরীক্ষা দিয়ে পাশ করা একজন ডাক্তার, সে রেপ হয়ে যায়, সে মার্ডার হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা সেটা ধামাচাপা দেওয়ার জন্য অনেক কিছু করেছিল। অভয়া, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লেকচারগুলো মারছে, আমি টাইম ওয়েস্ট কেন করছি, আমি প্রথমে মানুষকে আগে শুনিয়ে নিই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লেকচারবাজিটা আজ মানুষের কেন মনে হয়েছে লেকচারবাজি। মারাত্মক লেকচার মারছে, বড় বড় কথা, বড় বড় ভাষণ, নিজেকে বিরাট কিছু মনে করা, ঢাল নেই, এমপি নেই, এমএলএ নেই, তলোয়ার নেই, নিজের দলের প্রতীকটা পর্যন্ত হয়তো নেই, লেকচার কমেই। কি বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার শুনুন। Today we support this bill, because this amendment, because students deserve every possible protection, but we refuse to allow this government to convert legislation into a certificate of innocence. This bill cannot wash away 12 years of incompetence and failure. It cannot erase cancelled examinations. It cannot erase broken dreams. It cannot erase the humiliation faced by lakhs of young Indians. And it certainly cannot erase the images of students who came seeking justice and were met with barricades and pellet guns instead of love and compassion. Students whose only crime was to ask government the right questions, and those who were believing in merit. Instead of listening to them, what did they receive? The government offered them barricades, danda, police lathi charged, pellets, guns were fired on them, tear gas. This government seems to believe every protest is a conspiracy, every student is an enemy, every question is an anti-national. অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো ইংরেজিতে বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংরেজিটা খুব ভালো জানেন, রাজনীতিটা শুধু জানেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে যে কথাটা বললেন, সেই কথাটা মূলত কেন্দ্রীয় সরকার বিরোধী। এবার কেন্দ্রীয় সরকার বিরোধী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো ক্ষতি নেই, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে লাঠিচার্জ করা হয়েছে, শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছে, কাঁদছে তারা, তাদেরকে টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বুঝতে পারলাম না, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে নিট পরীক্ষার্থী
টেট পরীক্ষার্থী, মিড ডে মিল কর্মী, তাদের কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন লাগাতার 4 বছর 5 বছর ধরে চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিল। ধর্মেন্দ্র প্রধান, তার কোনো দোষ আছে কি নেই এটা পরে বিবেচনা করা হবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে কোনো দোষ প্রমাণিত তো ছেড়েই দিন, সরাসরি অভিযুক্তও নয়, তারপরেও ধর্মেন্দ্র প্রধান স্টেপ ডাউন করলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বড় বড় লেকচার মারে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় স্টেপ ডাউন করুক, কোনোদিন আন্দোলন করেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে এতগুলো যে দুর্নীতি হয়েছে তার মাথায় বসে আছে, এই যে ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্ট এখন আসবে, সব ফাইল খোলা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হওয়ার আগে একদিন বলেছে যে পশ্চিমবঙ্গ সরকার যে নিদারুণ অসভ্যতাটা করেছে চাকরি প্রার্থীদের সাথে। কোনোদিন দেখেছেন সারা ভারতবর্ষে কোনো মহিলাকে, ভদ্রমহিলা তার মাথার চুল কামিয়ে ফেলছে প্রতিবাদে, কারণ সে যোগ্য হওয়ার পরেও তার চাকরিটা জাস্ট অন্য কেউ খেয়ে বসে গেছিল এই পার্থ চট্টোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের জন্য। বড় বড় লেকচার মারে, ডবল চাকরির কথা বলেছিল। কোথায় ডবল চাকরি? আমাদের প্রতিনিধি যখন জিজ্ঞেস করেছিল তখন বলেছিল আমি বলেছি নাকি? তুমি কি বলবে? হে, তোমার বলার মতন মুখ কোথায়? তোমার জন্য তোমার দলের লোকজন চলে যাচ্ছে, তোমার জন্য তোমার বাংলার দলটা উঠে যাওয়ার মতন অবস্থায় রয়েছে, তুমি বলবেটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? কেন মানুষজন বলছে এই লেকচারবাজি বন্ধ করুন অভিষেক, অনেক হয়েছে, এত আর লেকচার ভালো লাগে না, তুমি এত লেকচার মারছো কোন দমে? এবার থামো, এবার 5 বছর 10 বছর একটু চুপ করে বসো। 3টে ভাগে আমি আজ জবাব চাই বাংলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে লেকচারটা মেরেছে সংসদে, সেটাকে ভাগ করতে বলেছি। আমাদের টিম 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন, রাস্তায় নাকি লোকজন বসে রয়েছে, শিক্ষার্থীদের মারা হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। তার পরের ভাগ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছে, যারা শিক্ষার্থী তাদেরকে তাদের অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। এবং 3 নম্বর ভাগ, যে ভাগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে মনে হয় নিজের রাজ্যতে কি ঘটে গেছে 2011 থেকে 2026 অব্দি, সেটারই একটা রিক্যাপ দেওয়ার চেষ্টা করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি হয়তো ভুলে গেছেন আপনার রাজ্যে কি কি হতো, আপনি হয়তো ভুলে গেছেন এই লেকচারগুলো মারার আগে যে ববি, ফিরহাদ হাকিম কোনোদিন রিজাইন করেনি, পার্থ চট্টোপাধ্যায় কোনোদিন রিজাইন করেনি, জ্যোতিপ্রিয় মল্লিক কোনোদিন রিজাইন করেনি। আরে জ্যোতিপ্রিয় মল্লিকের রিজাইন ছেড়ে দিন, পার্থ চ্যাটার্জির রিজাইন ছেড়ে দিন, তাদের বিরুদ্ধে স্যাংশনের পারমিশন পর্যন্ত লোকভবনে আপনারা পাঠাননি, লোকভবন বা রাজ্যপাল স্যাংশন পর্যন্ত করতে পারেনি যাতে ইডি সিবিআই ঘাট ধরে টেনে নিয়ে যায় এদের। বড় লেকচার মারছেন। এই অনুষ্ঠানটা কি বলে শুরু করেছিলাম কমেন্ট করুন, আর কমেন্ট যদি করার হয় এটা লিখে হ্যাশট্যাগ আপনি আচরি ধর্ম অন্যরে শেখাও, এই হ্যাশট্যাগে এটা লিখে তারপরে কমেন্টটা করুন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটা ব্রেকডাউনটা এবার একটু দেখুন, চালাচ্ছি। Students whose only crime was to ask government the right questions, and those who were believing in merit. Instead of listening to them, what did they receive? The government offered them barricades, danda, police lathi charged, pellets, guns were fired on them, tear gas. This government seems to believe every protest is a conspiracy, every student is an enemy, every question is an anti-national. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়লগগুলো আমি যখন চালাচ্ছিলাম সাইডে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়লগ চালানোর সময় রাজ্যে কি কি হয়েছে এটার একটা রিক্যাপ করিয়ে দিচ্ছিলাম। আমার খারাপ লাগছে, একটা সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়লগবাজি যখন করতো তখন জুন মালিয়া, সায়নী ঘোষ, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওফ কি দিচ্ছ, কি দারুণ বলছো বলে হাততালি দিত। আজকে এনসিপিআই অন্যদিকে আছে, কাকলি ঘোষ দস্তিদার আজকে এনডিএর যে মহামিলন ছিল সেই মহামিলনে একদম ফ্রন্ট সিটে বসে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে হাতে গোনা কয়েকজন রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বারবার বলছি না যে এই নিজের রাজ্যে শিক্ষা লাটে তুলে দিয়ে এত লেকচারবাজি করা উচিত নয়। নিজের রাজ্যে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে, ঘুষ খেয়ে
ইয়া বড় বড় খাটের তলায় কোটি কোটি টাকা রেখে এই লেকচারবাজিগুলো করা উচিত নয়। চাকরি প্রার্থীদের বঞ্চনা, দিল্লিতে দেখেছেন এই চিত্র? কোনোদিন দেখেছেন উত্তরপ্রদেশে এই কান্না, এই হাহাকার? কেন সরকারটা পড়ে গেল ভুলে যান নাকি কিছু? মাত্র 2 মাস হয়েছে, আবার মনে করাবে ময়ূর। দেখুন, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সঙ্গে ছিলাম না। আমি অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। নীতি করেছে তাদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এর জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে। সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা হলো। বিগত দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বারবার বলে যাচ্ছেন যে আমরা চাকরি দিচ্ছি, নিয়োগ ব্যবস্থা করছি, সেখানে আমাদের এত সুন্দর একটা রায় সুপ্রিম কোর্ট থেকে আসার পরেও কেন আমরা এখনো পাচ্ছি না? 2016 সালে পরীক্ষা দিয়েছি, 2019 সাল থেকে আজকে এতদিন ধরে করাপ্টেড, পুরো করাপ্টেড। আজকে আমরা এতটা বঞ্চিত, আমরা আজকে আমাদের আজকে যোগ্য জবাব, আজকে যদি ওদের চাকরি যায়, আজকে ওদের যোগ্য জবাব পাবে ওরা। দুঃখের বিষয় একটাই যে রাজ্যে 8 বছর ধরে কোনো নিয়োগ নেই, সেই রাজ্যে নতুন করে নিয়োগের তো কোনো আশা দেখতে পাচ্ছি না। উল্টে যে স্কুলগুলো আছে টিকে এখনো অবধি, সেই স্কুলগুলোকে উপড়ে দেওয়ার চেষ্টা করছে। এটা ভীষণ লজ্জার এবং সেই সঙ্গে ধিক্কার জানায়। এখানে 8 বছর ধরে নিয়োগ বন্ধ আছে, সেখানে হঠাৎ করে 8200 স্কুল কেন তুলে দেওয়া হচ্ছে? এর পেছনেও একটা চক্রান্ত আছে। আমরা কিভাবে বঞ্চিত হয়েছি সেই দায় সরকার যখন করেছে সরকারকেই নিতে হবে। এবং আপনারা দেখুন এই 8 বছর পথে কিভাবে ছেলেমেয়েরা বসে আছে এবং দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস এইভাবে কেটে যেতে পারে না। আমি দর্শকদেরকে মনে করানোর জন্য বলবো যে কেন এই দলটাকে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ আর ভালোভাবে নিচ্ছে না। মানুষ ইরিটেটেড হয়ে গেছে, মানুষ বিরক্ত হয়ে গেছে। কোন মুখে তৃণমূল কংগ্রেস এই আজকের ডিবেটে অংশগ্রহণ করে? আমি জানি এটা সংসদীয় একটি রীতি, প্রত্যেকটি দলকে সুযোগ দিতে হয়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ঠিক আছে, একটু মাথা নিচু করে আস্তে মিনমিন করে বলুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার এই মুহূর্তে লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া উচিত। কি করছেন, কি বলছেন আপনি? রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সময় কি বলতেন? শিক্ষা দুর্নীতি নিয়ে কথা বলছেন। সিরিয়াসলি তৃণমূল কংগ্রেস ভারতের পার্লামেন্টে শিক্ষার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে? সিরিয়াসলি খাতা খুলবো? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন মনে করাবো? শুনুন। কোন চাকরি ক্ষেত্রে আপনি আমাকে বলুন তো? 100টা চাকরি দিতে গেলে একটা নিজের লোককে কেউ দেয় না। আপনারা তো ইনস্টিটিউশন চালান বিভিন্ন জায়গায়। কাকে আপনি নেবেন আপনার ইউনিটে, কাকে আপনি রাখবেন, কাকে না রাখবেন, ইট ইজ ইয়োর চয়েস। 1000টা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে, অজানাচিতভাবে, অজানাভাবে, আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে, অপপ্রচার করে। কাজ যে করে ভুল সে করে। রাইট টু মেক ব্লান্ডার্স, এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না? নিশ্চয়ই হয়। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলাপ করে নেব। এই মুহূর্তে সজল ঘোষ বিজেপি বিধায়ক রয়েছেন আমাদের সাথে, ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন এবং মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে। আমি প্রত্যেকের কাছে এক এক করে যাব। সজল দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার লেকচারবাজি শুরু করেছে। আজকে সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সোনা মুখ করে বিরাট যেরমভাবে মাতব্বরের মতন কথা বলে, এই করে নেবো ওই করে নেবো, সেরমভাবে আজকে শিক্ষা দুর্নীতি, নিট দুর্নীতি এবং কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ক্যাবিনেটকে এটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে, সেটা নিয়ে লেকচার মারছে। আপনি আচরি ধর্ম অন্যরে শেখাও। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলতেন রাইট টু মেক ব্লান্ডার। মানে সিরিয়াসলি এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকেও ভারতের এই বাকি সমস্ত দলের শিখতে হবে যে শিক্ষা বা শিক্ষা ক্ষেত্রকে কি করে চালাতে হবে। মমতা ব্যানার্জির কথা দিয়েই বলি, মমতা ব্যানার্জি একটা প্রখ্যাত লাইন দিয়েছিলেন, চোর কি মাই জোর সে বলে। হ্যাঁ, কি বলেছিলেন? চোরের মায়ের বড় গলা। এটা হচ্ছে তাই, চোরের মায়ের বড় গলা। উনি নিট দুর্নীতি নিয়ে বলতে বসেছেন।
আর নিটটা NEET নিট না করে নয়স্বইট নিট, উনি নিট দুর্নীতিতে ডুবে আছেন। পুরো একটুও জল মেশানো নেই, পুরো নিট, পুরো আপাদ মস্তক একটা লোক দুর্নীতিতে ডুবে আছে। ভারতবর্ষে এই মুহূর্তে একসঙ্গে এতগুলো দুর্নীতির মুখোমুখি দাঁড়াতে হচ্ছে, আইনি লড়াই লড়তে হচ্ছে, এমন মানুষ আর একটিও নেই। এমন রত্ন সংসদের ভেতরেও আর একটিও পাওয়া যাবে না। তিনি নেমেছেন কিসের জন্য বলতে, নিট দুর্নীতির বিরুদ্ধে। আমি আপনাকে বলি, এটার ভেতরে নিশ্চয়ই দুর্নীতি আছে, আমি সেই দুর্নীতিকে আড়াল করতে চাইনি, আমার সরকারও আড়াল করতে চাইনি। একমাত্র এই সরকারই গত 30-40 বছরের আমার যতদূর মনে পড়ে কাউকে কখনো এই ধরনের দুর্নীতির কারণে স্বতঃপ্রণোদিতভাবে পদত্যাগ করতে আমরা দেখিনি। ওনার পিসি, ওনার নেত্রী, তিনি হেরে যাওয়ার পরও পদত্যাগ করেননি, তারপরও তাকে বহিষ্কার করতে হয়েছিল। তারপর তারা এই ধরনের কথা বলেন। আমি আপনাদেরকে একটা কথা বলছি, 14 সালের আগে এই ডাক্তারি পরীক্ষায় সারা ভারতবর্ষের সিট সংখ্যা ছিল 35,000, আর আজকে প্রায় 1,40,000, মানে 1,37,000 সম্ভবত, ঠিক বললাম তো, 1,37,000 সিট এই সরকারই নিয়ে গিয়েছে। এই সরকারই 2024 সালে প্রথম কেন্দ্রীয় আইন প্রণয়ন করেছে, হয়তো আইনে কিছু এখনো অ্যামেন্ডমেন্ট থাকতে পারে, এবং এই সরকারই দুর্নীতির বিরুদ্ধে, এই যে নিট, এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে বহু ব্যক্তিকে অ্যারেস্ট করেছে, এবং এই সরকারেরই মন্ত্রী পদত্যাগও করেছেন। আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই, এর আগে যত দুর্নীতি হয়েছিল তার জন্য কজনকে গ্রেপ্তার করেছেন আর কজন পদত্যাগ করেছে? ঠিক ঠিক। আমি ঝন্টু বড়াইকের কাছে যাব। ঝন্টু বড়াইক, আজকে কোনো বিতর্ক আমি করছি না, আমি বিরক্ত, আমি ইরিটেটেড, কারণ আমি কোনোদিনই ওই ব্যালেন্স করে সাংবাদিকতা করিনি, যেটা ভুল সেটা ভুল। আমি একটা গ্রাফিক্স আপনাকে দেখাচ্ছি। লোকে দিনের সাতকাহন বা সপ্তাহের সাতকাহন নিয়ে আলোচনা করে, বাংলাতে একটা সময় আমরা দুর্নীতির সাতকাহন নিয়ে আলোচনা করেছি। তৃণমূল কংগ্রেস, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল এখন বড় বড় লেকচার মারছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের সাতকাহন, দুর্নীতির সাতকাহন, এক একটা দুর্নীতির যদি ভ্যালুয়েশন হয় 100 কোটি টাকা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তত 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই ঘুরছে, এই এক একটা চন্দ্র সূর্য গ্রহ তারার মতন যে ঘুরছে নামগুলো গ্রহের মতন। রেশন দুর্নীতি, বালু অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক পদত্যাগ কোনোদিন করেনি। গরু পাচার, মমতা বন্দ্যোপাধ্যায় দায় স্বীকার করেননি। এত রাজস্বের ক্ষতি, অনুব্রত মণ্ডল তো বলেই দিয়েছে, আমি পার ডে 3 কোটি টাকা তুলে নিতাম, রাজ্য সরকারের 3 কোটি টাকা ইনকাম হতে পারতো, পাথর থেকে 45 লাখ হয়ে গেছে, মানে 3 কোটি 45 লাখের জায়গায় 3 কোটি ভাইপোর বাড়িতে ঢুকে যেত। কয়লা, গরু, পাথর, একের পর এক যে দুর্নীতিগুলো, নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় তো রিজাইন করেইনি। ত্রাণ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে পরিমাণ দুর্নীতি ছিল, এবং এখন শুভেন্দু অধিকারী, যেটা আজকেও অডিটরদের সাথে যে বৈঠকটা করেছেন, শুভেন্দু অধিকারী সম্ভবত ক্যাগ রিপোর্টগুলো, সজলদাও রয়েছেন এখানে বিধানসভায়, আমি যতটা সূত্রের খবর পাচ্ছি, এই ক্যাগ রিপোর্ট যেগুলো পেশই হতে দেয়নি সেগুলো এবার প্লেস হবে, এবং প্লেস হলে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হতে পারে যদি প্রমাণ হয়। এরকম পরিস্থিতিতে এখন দিল্লি গিয়ে লেকচার মারছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, ওই সজলদা বলছিল না চোরের মায়ের বড় গলা, আমি একটু পাল্টে নেই, চোর ভাইপোর বড় গলা। এই যে তুমি এন্টায়ার সিলেবাসটা দেখো, তুমি পরিসংখ্যানটা বলছিলে, আমি জাস্ট মোবাইলে টিপছিলাম, যে বলা হয় না 15 বছর তৃণমূলের রাজত্বকালে প্রত্যেকটা শিশু 87,000 টাকা করে ঋণ নিয়ে জন্মাতো, ঋণ নিয়ে ঘি খেয়েছিল মমতা। আমি হিসাব করে দেখছিলাম প্রত্যেকটা শিশু মাথা পিছু দুর্নীতি করে তৃণমূল টাকা চুরি করেছে 1,22,220 টাকা। আপাতত যে ক্যাগ রিপোর্ট এবং অন্যান্য রিপোর্টগুলো বেরিয়েছে, তুমি একটু হিসাব করে দেখো যে শুধু কি এরা আমফান চুরি করেছে, আমফানের টাকা। লকডাউনে ভারত সরকারের একটা নির্দেশ ছিল, অভুক্ত শিশুদের আসা স্কুলে যেতে পারছে না, তাদের চাল ডাল তার বাবা মাকে স্কুলে একটা দরজা খুলে সিঙ্গেল মুডে চালটা দিয়ে দিতে হবে। সেই চাল মমতা ব্যানার্জি দেয়নি। 60,000
কেজি চাল ডিস্ট্রিবিউট না করে খেয়ে ফেলেছে, অর্থাৎ 40 লক্ষ ছাত্রছাত্রীকে ডিপ্রাইভ করেছে এই সরকার। শুধু কি তাই ময়ূর, সেই যে কবে চলে গেছে আয়লা সুপার সাইক্লোনের তুমি হিসাব দেখাচ্ছিলে 32,000 কোটি টাকা, অর্থাৎ 32-এর পিছনে 10টা শূন্য, এই টাকা ঝেড়ে দিয়েছে। শুধু তাই নয়, সেই যে পুরনো একটা কি একটা বুলবুল ঝড়ের ভুক্তভোগীদের লিস্ট এখানে ঢুকানো হয়েছে। শুধু কি তাই 1,44,175 জন এমন অ্যাকাউন্ট খোলা হয়েছে যাদের প্রত্যেকের ফোন নম্বর একটাই, টাকা ঢুকেছে। এমনকি ক্যাগ রিপোর্টে 100 দিনের কাজ, ক্যাগ রিপোর্টে এখানে আমি দেখছিলাম যে তৎকালীন 100 দিনের শুধু কাজ নয়, এখানে জমি কেলেঙ্কারি, এমনকি তুমি জানো এই যে 250 কোটি টাকায় আমফান দুর্নীতির অ্যাডিশনাল, যেটা ভাইপো ডায়মন্ড হারবারে 2 লক্ষ পরিবারকে দিয়েছে, সেটা ডিস্ট্রিবিউট হয়নি। এমনকি ইলেকশনের পরে সজলবাবুরা নিজের এলাকার তৃণমূলের ওয়ার্ড কাউন্সিলর, পঞ্চায়েত প্রধানের গোডাউন পার্টির অফিসে যেসব তিরপল যেটা ডিস্ট্রিবিউট করার জন্য ভারত সরকার দিয়েছিল, যা উদ্ধার করেছে তার যদি পরিসংখ্যানগুলো দেখো, ভারতবর্ষের বিগেস্ট স্ক্যাম করেছে এই দলটা। তোমরা বলছো না, এটা বিগেস্ট স্ক্যাম যখন করেছে তার অ্যাকাউন্টেবিলিটিও নিতে হবে, কারণ গোটা দেশে এখন অ্যাকাউন্টেবিলিটির জন্য মুভমেন্ট হচ্ছে। না, অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে হয় মমতাকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারও করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি কবে সেটারও প্রশ্ন করতে হবে। একদম, তুমি সঠিক প্রশ্ন করেছো। এটা কেন হচ্ছে জানো? অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 বছর ধরে বেঁচে আছে, মানুষ প্রীতি বিরক্ত। 164 নম্বর উপধারায় এন্টায়ার 99% পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কমিশন প্রত্যেকটা মমতা ব্যানার্জি নিজের হাতে রেখেছিল, কোথাও বিরোধীদের দাঁত গলাতে দেয়নি। তাহলে তার দুর্নীতির দায়টা মমতার কালেক্টিভ রেসপন্সিবিলিটি। মমতা অভিষেক কবে জেলে যাবে? মানুষের প্রশ্নগুলো জানছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে জেলে যাবে এই প্রশ্ন শুধুমাত্র মানুষের নয়, এটা ময়ূক রঞ্জন ঘোষেরও প্রশ্ন, আমার ধারণা সন্ময় বন্দ্যোপাধ্যায়েরও প্রশ্ন, কারণ অ্যাকাউন্টেবিলিটি তো নিতে হবে। হ্যাঁ সজলদা, আমি একটা লাইন বলি, আমরা লাইনের বাইরে চলে যাচ্ছি। নিটের দুর্নীতি বা এই জাতীয় দুর্নীতি নিয়ে যখন কথা হচ্ছে, আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে 20 দিনের মধ্যে এক্সাম হয়েছে। দেখুন, আমি তাই দিয়ে ঢাকতে চাই না, এর আগে আমরা দেখেছি বছর লস হয়ে গেছে। বছর লস হয়ে যাওয়ার ফলে বহু ক্ষেত্রে চাকরির পরীক্ষার্থীরা দ্বিতীয়বার চাকরি বসতে পারেনি, যাদের লাস্ট টাইম চান্স ছিল। কিন্তু এখানে বয়স পার হয়ে যাওয়ায় এখানে 20 দিনের মধ্যে রেজাল্ট পরীক্ষা হয়েছে, ফলাফল বেরিয়েছে উইদিন টাইম। আমি আপনাদেরকে একটা মনে করিয়ে দিতে চাই, গত শিক্ষাবর্ষে, গত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর এই সরকার কলেজে ভর্তি করে কলেজের সেশন চালু করেছে 100 দিন পরে। এখন নিয়ম হচ্ছে 6 মাস অন্তর সেমিস্টার, মানে 180 দিনের। এবার 180 দিনও আপনি পান না, তার মধ্যে ছুটি ছাটাই কেটে যায়। শুধু 100 দিন বাদে যারা পরীক্ষায় বসলো, তারা প্রথম সেমিস্টারে কি ধরনের পরীক্ষা দিতে পারে সেটা আপনি ভাবুন। শিক্ষা নিয়ে প্রশ্ন আসছে, একবারও নিন্দা করলেন না যারা এইভাবে পুলিশের ওপর লাঠি চালালো, ইট মারলো, বোতল ছুঁড়লো। তারা কারা? তারা কি নিট পরীক্ষার্থী? তাদের সঙ্গে তো অভিষেক ব্যানার্জিদের ছবি দেখা যাচ্ছে, তাদের সঙ্গে তো কংগ্রেসের নেতাদের, সিপিএম এর নেতাদের ছবি দেখা যাচ্ছে। সেটারও একবারও নিন্দা করলেন না। মোদিজির মা মাসি ছাড়া কেউ গালাগাল দিল না। ওই ছিলেকা বলে একজন মহিলা, তিনি যে একটা অসভ্য মানে অশ্লীল ছবি সেটাকে নিয়ে তুলে ধরে নিজেকে গ্লোরিফাই করার চেষ্টা করলেন, নিজেকে ভাইরাল করলেন, সেটা নিয়েও একবারও কথা বললেন না। ঠিক ঠিক। আমি কথা বলি, খালি আগে বলছিলেন যে সময় মতন চাল দেয়নি, চালও নিজের গোডাউনে মমতা ব্যানার্জি মজুত করে রেখেছিলেন। কে বলেছে চাল দেয়নি? চাল তো দিয়েছে। উড়ন্ত লুঙ্গির সেই যে লাঠি জোড়া পায় পুলিশকে মেরেছিল, তাদের প্রত্যেকের ঘরে ঘরে, হাওড়া না পাক সার্কাস কোথায় আমার ঠিক মনে নেই, তাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু পুলিশ গিয়ে চাল পৌঁছে দিয়ে এসেছিল। অতএব চাল দেয়নি বললে হবে না, যেখানে চাল দিলে মাল আসে মানে ভোট আসে সেখানে দিয়েছিল। একদম। আমি সন্ময়দার কাছে যাব। সন্ময়দা,
আমি ব্যাক টু দ্য ইস্যু, যেটা আমি বারবার বলছি, অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে। গোটা দেশে অ্যাকাউন্টেবিলিটির জন্য মুভমেন্ট হচ্ছে। বামেরা নিজেদের মিছিলে এভাবে সাংবাদিক থেকে শুরু করে সবাই মার খেলেও বললো আমরা জানি না, অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই এত দুর্নীতি হয়েছে এবং তার ক্যাগ রিপোর্টও যদি টেবল হয়ে যায়, আজকে অডিটরদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকও ছিল, এবং সেটা যদি নতুন করে ফাইল খোলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তো ডিরেক্টলি অ্যাকাউন্টেবল করতে হবে। এবং অ্যাকাউন্টেবিলিটি যখন নেওয়ার দায়িত্ব আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন পদত্যাগ করতে পারবেন না কোনো কিছু থেকে, তাহলে তাকে সারেন্ডার করতে হবে বা তার অ্যারেস্ট হতে হবে। না দেখো ময়ূক, আমি তোমাকে একটা কথা বলি, তোমার সাংবাদিক সত্তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তোমার মধ্যে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে। তুমি অ্যাকাউন্টেবিলিটির কথা বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টেবিলিটি নেননি, কে বলেছে তোমাকে? তিনি ক্যাবিনেটে বসে সুপার নিউমারি পোস্ট অ্যাপ্রুভ করিয়েছিল, অর্থাৎ যারা অপরাধী তাদের বাঁচানোর জন্য সুপার নিউমারিক পোস্ট তৈরি করেছিল। অস্বীকার করবেন? এটা তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি অ্যাকাউন্টেবিলিটি নিজে নিয়ে নিচ্ছেন, ক্যাবিনেটের প্রতি ঘাড়ে নিয়ে নিয়েছেন। আদালতে ধরা পড়লেন সেটা অন্য কথা, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি নিয়েছেন বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দিল্লিতে মনু সিংভি থেকে কপিল সিব্বাল, এদের দিয়ে আইনজীবীদের দাঁড় করিয়ে চুরি বাঁচানোর চেষ্টা করেছেন, অন্ধকারটাকে ঢাকার চেষ্টা করেছেন। আমি বলছি যে অ্যাকাউন্টেবিলিটি তিনি নিয়েছেন, আসলে তিনি মনে করেছেন তিনি দেশের আইন, তিনি দেশের সংবিধান, তিনি দেশের রাষ্ট্র, এবং তিনি শেষ পর্যন্ত গণতন্ত্রে নির্বাচনটা জিততে পারেননি, তাই আজকে আমরা এই আলোচনাটা প্রকাশ্যে এভাবে করতে পারছি। তুমি চিন্তা করে দেখো, আমি বলছি যে যুবকটি, আমি ওকে আর এমপিও বলি না, 7 লাখ ভোটে জালিয়াতি করে যুবকটি যে এতে গিয়ে আজকে সংসদে গিয়ে গলা ফাটাচ্ছিল, তারই অফিসে বসে তো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র টাকা তুলেছে, তোলেননি? বলো, 73 বছর তারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তার সাহেবের কথা বলেছেন। কে বলেছেন? কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, শান্তনু বন্দ্যোপাধ্যায়। কে কার যুবার নেতা ছিলেন? অয়ন ঘোষ কি আর কি ঘোষ ছিল, সেও তো যুবার তৃণমূলের নেতা, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নেতা ছিলেন। তিনি আজকে সংসদে গিয়ে চিৎকার করে গলা শিরা ফুলিয়ে বলছেন এ কথার ঘটনা ঠিক যে নিট নিয়ে দুর্নীতি হয়েছিল এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে আমি এই প্রেক্ষিতে প্রশ্ন করি, পার্থ চট্টোপাধ্যায় 2022-এর 22শে জুলাই মধ্যরাতে ধরা পড়ার পর শেষ পর্যন্ত জেলে যাওয়ার পর তারপর শিক্ষামন্ত্রক থেকে সরানো হয়েছিল। 2013-14 সাল থেকে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছেন, জালিয়াতি করেছেন। একবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেনি যে তার ক্যাবিনেটের একজন মন্ত্রী এই জালিয়াতিটা করছেন, তিনি খবর পাননি, বিশ্বাসযোগ্য? তিনি তো তাকে পদত্যাগটা করাতে পারতেন। আজকে যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে পারেন, তাহলে সেদিকে পার্থ চট্টোপাধ্যায়কে পদত্যাগ করেননি কেন? জ্যোতিপ্রিয় মল্লিককে কেন খাদ্যমন্ত্রী খাদ্য দুর্নীতির ব্যাপারে পদত্যাগ করেননি কেন? ইডি গ্রেফতারির পর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে বলেছেন যে বালুর যদি কিছু হয়ে যায় আমরা বিজেপি এবং ইডির বিরুদ্ধে এফআইআরটা করবো। কেন সেদিকে তিনি পদত্যাগ করেননি? প্রশ্নটা হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকার ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলে থাকার কথা আছে, থাকবে, সংসদে বলবেন, বাইরে বলবেন, কিন্তু তৃণমূল কংগ্রেস নামক এই চোর এবং ডাকাতদের একটি সার্বিক গ্যাং, তাদের অধিকার নেই এদের নিয়ে কথা বলার। কেন বাংলায় শুধু, আমি বলছি ময়ূরকে একটু ভালো করে ভেবে দেখো, যে তৃণমূল কংগ্রেস শুধু ভবিষ্যৎটাকে নষ্ট করেনি, ভবিষ্যতের স্বপ্নটাকে নষ্ট করেছেন এবং ভবিষ্যতের কনফিডেন্সটাকে নষ্ট করেছেন। বাংলার মাটিতে দাঁড়িয়ে শিক্ষিত সম্প্রদায় এই রাজ্যে চাকরির পরীক্ষা নেতাদের টাকা না দিয়ে পাওয়া যাবে, এই কনফিডেন্সটা বাঙালির মননে চিন্তায় ভেঙে গেছে, অভিভাবকদের চিন্তায় মননে ভেঙে গেছে, এবং ভেঙে যাওয়ার কারিগর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ভাইপোকে 7 লাখ ভোটে জালিয়াতি করেছে, তার সংসদে গিয়ে চিৎকার করে নিট নিয়ে চিৎকার করছে। ভারতবর্ষের মানুষ সবার কাছ থেকে শুনতে রাজি আছে, কিন্তু এই চোরেদের, এই গ্যাং, পিসি ভাইপো গ্যাং, এদের কাছ থেকে একটি শব্দ আমরা শুনতে রাজি নই। কারণ বাংলার 15 বছর ধরে সর্বনাশের কারিগর হচ্ছে এই দলটি, এবং যারা আজকে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের সার্বিক অবক্ষয়ের যে চিত্রটাকে তৈরি করেছেন, একটা মূল্যবোধে নষ্ট করেছেন। আমি মাঝে মাঝে ভাবি তৃণমূল কংগ্রেস কোন জায়গাটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে? পুলিশ, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, শিক্ষা? না, আসলে হচ্ছে মূল্যবোধ, ভ্যালুসটাকে নষ্ট করে দিয়েছেন। যে তুমি যত বড় চোর হও, তুমি রাজনীতি করতে গেলে এগুলো করতে হয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন না কিছুক্ষণ আগে, যে রাইট টু ব্লান্ডার, একাত্তর যদি নিজেদের লোক ঢোকানো, 71 লোক 99% নিজের লোক ঢুকিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় কাদের ঢুকিয়েছেন? যে সেদিনে চুল কাটতে যেতেন তার লোককে চাকরি দিয়েছেন, যে মিষ্টি দোকানে মিষ্টি খেতে যেতেন তার নাগবৌমকে চাকরি দিয়েছেন, করেনি?
মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? বিশ্বাসযোগ্য? আজকে সাধু সাহেব চেষ্টা করছেন, সংসদে গিয়ে বড় বড় ডায়লগ দিচ্ছেন। জেলের গড়াদের ভেতরে থাকা দরকার, সংসদে গিয়ে বক্তৃতা শুনতে হচ্ছে আজকে আমাদের, লজ্জা এবং দুঃখে। ঠিক। আমি মৌমিতা রয়েছে, মৌমিতার কাছে যাবো। মৌমিতা, বিষয়টা খুব ইরিটেশনের বিষয়টা, মানে একেবারে নাক কাটা কান কাটা চক্ষু লজ্জাহীন একটা বিষয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে এখন লেকচার শুনতে হবে শিক্ষা নিয়ে, নিট নিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে এত লেকচারগুলো দিল, যেটা এতক্ষণ ধরে আলোচনা হচ্ছে, মানে আমরা কেন শুনবো? আমাদের কাছে টিভি বন্ধ করার অপশন আছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও এবার সময় এসেছে এটা বোঝার যে মানুষ ওনার এই লেকচারবাজিগুলো পছন্দ করছে না। ওয়েবদা দেখো, মাঝে মধ্যে না একটু এন্টারটেনমেন্টের দরকার হয়, খুব ইকো আসছে। হ্যাঁ, মাঝে মধ্যে না এন্টারটেনমেন্টের ভীষণ দরকার হয়। দেখবে বাড়িতে আমরা ভীষণ কাজে, তুমিও জার্নালিজমে এত স্ট্রেসফুল একটা কাজ করো, তো একটা এন্টারটেনমেন্ট মাঝে মধ্যে দরকার হয়। তো এখানে যত প্যানেলিস্ট রয়েছেন তারা তাদের সবার কাজে ব্যস্ত থাকবেন, তো একটুখানি সার্কাস দেখতে কার না ভালো লাগে। এবং একটা কথা বলতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 সালে এমপি হয়েছেন। তারপর থেকে তুমি যদি নথি দেখো, ওয়াক অফ বিল 2024-25, সেটাকেও তিনি বলেছিলেন অসাংবিধানিক এবং সংখ্যালঘুদের অধিকারের পরিপন্থী বলে উনি সমালোচনা করলেন। তারপরে সংবিধানে যেটা 130তম সংশোধনী বিল, যেটা 2025-এ, সেইটাকেও উনি তীব্র বিরোধিতা করলেন এবং সংসদে বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ করা হয়েছিল। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই বিল বিরোধীদের লক্ষ্য করে করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাজেট নিয়োগ দিয়ে উনি বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গের জন্য নাকি কোনো বাজেটই দেওয়া হয় না। আচ্ছা, পশ্চিমবঙ্গের জন্য যে এত বাজেট বরাদ্দ করা হয়েছে লোকসমাজে, তাহলে কি সেটা মিথ্যে কথা? পার্লামেন্টে যে প্রেস রিলিজ বেরোয় বা যে প্রেস থেকে আমরা জানতে পারি, মিডিয়া থেকে, তাহলে সেটা সবটা মিথ্যে কথা, কোনো পশ্চিমবঙ্গের জন্য বাজেটই হয় না। আচ্ছা, পশ্চিমবঙ্গের কথা না হয় বাদ দিলাম, পার্লামেন্টের কথাও বাদ দিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করে এইটা ভুলতে পারেন যে আমাদের ভারত সরকারের আয়ের যে 59% ভারত সরকার তাদের নিজের কাছে রেখে দিয়ে, মানে ভারত সরকারের আয়ের মানে আমি ট্যাক্স মানির কথা বলছি, আমরা যে ট্যাক্স পে করি তার 59% যখন ভারত সরকার সেটা রেখে দেয়, যে 41%টা বিভিন্ন রাজ্যের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়, তার মধ্যে পশ্চিমবঙ্গে তো 7% টাকা দেওয়া হয় মহিলা, সেই আমাদের পে করা ট্যাক্স থেকে সেই 7% দেওয়া হয় পশ্চিমবঙ্গে, এবং যার জন্য পশ্চিমবঙ্গকে 4th হাইয়েস্ট ট্যাক্স পেইং রাজ্য হিসেবে ধরা হয়। এটা কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে 9-6 করা হয়েছিল টাকা, মানে অ্যাবনর্মাল। এবং আমি এটা নিয়ে এটা সহজে ছাড়বো না, আমি টানা রিপোর্টগুলো নিয়ে আমি শো করবো।